এই যে বিজয়ক্ষেত্র হলে ৫ তলা ৬ তলা থেকে এরকম বড় বড় ইট তারা আমাদের উপর মারা শুরু করলো, ফুলের টব এরকম ভারী ভারী এগুলো মারা শুরু করলো এবং অনেকে গায়ে লাগলো, অনেকে হাতে লাগলো। মুভমেন্টের প্রতিটা দিনই ঝুঁকিপূর্ণ ছিল, প্রতিদিনই পুলিশ গুলি করতে পারতো এরকম পরিস্থিতি পুলিশের ছিল, এবং প্রতিদিনই পুলিশের পক্ষ থেকে হুমকি ছিল, এবং প্রতিদিনই আমাদেরকে ব্যারিকেড ভাঙতে হচ্ছে, এবং প্রতিদিনই আমাদের কাছে আশঙ্কা ছিল যে আমাদের ব্যারিকেড ভাঙছি এখনই হয়তো গুলি চলতে পারে, এখনই হয়তো হামলা হতে পারে। তো এরকম স্পেসিফিকলি বললে 11 জুলাই যেদিন কুমিল্লাতে হামলা হলো তার পরের দিন বা ওই দিন যখন আমরা মিছিল করলাম তখন আমাদের উপর হুমকি ধামকি দেওয়া হলো যে আমরা মিছিল করলে গুলি করা হবে, এবং পুলিশ পূর্ণ প্রস্তুতি নিলে তারা আমাদের হামলা করবে, কিন্তু শিক্ষার্থীদের বিপুল উপস্থিতিতে তারা সাহস করলো না। 14 তারিখ আমরা যখন রাষ্ট্রপতি বারবার স্মারকলিপি দিয়ে গেছি তখন সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আপনার সেদিন রাত্রে আপনারা দেখেছেন যে চতুর্দিক থেকে ছাত্রলীগের এবং যুবলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসকে চতুর্দিক থেকে ঘিরে ধরছে, এবং ঘিরে ধরে তারা শিক্ষার্থীদের উপর হামলা করার চিন্তা করেছিল। প্রত্যেকটা মোড়ে মোড়ে তারা অবস্থান নিয়েছিল রাত্রেবেলা, এই তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই মিছিলের সময়। সেই দিন কিছুটা আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে যে এই সময় একটা সংঘাত তৈরি হইলে আমাদের সংঘাত পাল্টা প্রতিক্রিয়া আমরা কীভাবে দেখাবো সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয়েছে। এবং 15 জুলাই যে সংঘাতের সূচনা সেটা তো আমার সামনে হয়েছে এবং আমার প্রত্যক্ষ মুহূর্তেই হয়েছে, এবং আমরা সে সময় প্রতিরোধ করেছিলাম বিজয়ক্ষেত্র হলে যে আমাদের শিক্ষার্থীদেরকে আটকে রাখা হলো, আমরা সেই অভিযোগ পেয়ে আমরা ছেলে পেলে নিয়ে আমরা এখানে আসলাম যে তাদেরকে উদ্ধার করবো। তখন এই যে বিজয়ক্ষেত্র হলে 5 তলা 6 তলা থেকে এরকম বড় বড় ইট তারা আমাদের উপর মারা শুরু করলো, ফুলের টব এরকম ভারী ভারী এগুলো মারা শুরু করলো, এবং অনেকে গায়ে লাগলো, অনেকে হাতে লাগলো। ভাগ্য বলো ওই ইট যদি কারো মাথায় লাগতো তাহলে তাৎক্ষণিক সে ওইখানে স্পট ডেট হইতো। আমার খেয়াল আছে আমাকে লক্ষ্য করে এরকম বড় বড় ইট মারা হয়েছে সেদিন, এবং আমার কাছে যেহেতু মাইকটা ছিল এবং আমি যেহেতু স্লোগান দিচ্ছিলাম সে কারণে আমাকে লক্ষ্য করে করে তারা ইটগুলো মারছিল, এবং ভাগ্য আমার ভালো যে ইটগুলো সব রিক্সায় এসে লাগছিল, আমার গায়ে লাগেনি। তো এই দিনে একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ছিল আমার কাছে। ওই দিন আমার অনেক ভাই শাহাদাত বরণ করে যেতে পারতো, শাহাদাত হয়ে যেতে পারতো। 16 তারিখ সেম, 17 তারিখ, 18 তারিখ প্রতিদিনই আমাদের কাছে গুলির সামনে আমাদের গুলিকে মুখোমুখি করতে হয়েছে। এরকম আপনার বিশেষ করে 29 জুলাই আমরা যেদিন কারফিউ ভাঙলাম পল্টনে, ওই দিন প্রায় 400-500 পুলিশ চতুর্দিকে ঘিরে রাখছে। ওই সময় আমাদের কাছে মনে হয়েছে যে যেভাবে কারফিউ ভাঙা দরকার, আবার এমনও ছিল যে আমরা নামলেই গুলি করতে পারে। এরকম পরিস্থিতিতে আমরা সেদিন কারফিউ ভেঙে মিছিল করেছিলাম, হয়তো হাতে কোনো 4-5 জন, এবং আমাকে ডিবিতে গুম করে রাখা হয়েছিল একদিন তুলে নিয়ে যে। এরপরে 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 4 তারিখ প্রতিটা দিনই আমাদের কাছে এই সংখ্যার জায়গাটা ছিল। প্রতিদিনই ছেলেপেলেদেরকে গুলি করে মানে আমাদের সামনে গুলি করেছে, মারা গিয়ে শহীদ হয়ে গিয়েছে, আমাদের সামনে আহত হয়েছে, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমরা অল্পের জন্য বেঁচে গিয়েছি। যুদ্ধ বিধ্বস্ত জায়গা থেকে বেঁচে ফিরে আসা এই জায়গা থেকেই অনেকটা কিসের কাজ করে। সরকারের বেশি বেশি কালচারাল রেজিস্ট্যান্সগুলো বেশি নেওয়া উচিত, কারণ এখন পর্যন্ত জুলাই বিপ্লব নিয়ে কোনো বড় ধরনের কোনো কালচারাল মনুমেন্ট কিন্তু করা হয়নি। হয়েছে আপনি দেখাইতে পারবেন না। জুলাই জাদুঘর কিন্তু উদ্বোধন এখনও করা হয়নি, 2 বছর হয়ে গেছে, বলতেছে 5 আগস্ট উদ্বোধন করবো। আচ্ছা, সেটাকে আমরা প্রতিদিনগুলি দেখতে চাই, কিন্তু এই যে হাজার হাজার মানুষ শহীদ হইলো, রায়ের বাজার বদ্ধভূমিতে যান, গিয়ে দেখেন এখানে এখনও অগণিত কবর রয়েছে, যে কবরগুলো এখনও শনাক্ত করা যায় না, বেওয়ারি হিসেবে দাফন করে দিয়েছে। তো এই যে যে বিষয়গুলো রয়েছে সারা দেশে, এই বিষয়গুলোকে বেশি বেশি কালচারালি বেশি বেশি ফুটিয়ে তোলা এবং আমাদের তরুণ প্রজন্মের কাছে পাঠ্যপুস্তকের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা, এই বিষয়গুলো সরকার বেশি নিতে হবে। এবং এই তারেক রহমানের সরকার আমার কাছে মনে হয়েছে যে জুলাই নিয়ে তেমন কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। গত বছর আপনি দেখেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট অনেক বড় বড় কালচারাল রেজিস্ট্রেন্ট করেছে। 14 জুলাই নারী দিবস হিসেবে তারা যেরকম প্রোগ্রাম করেছে, তারপরে 15 জুলাই প্রোগ্রাম করেছে, 16 তারিখ প্রোগ্রাম করেছে, 5 আগস্ট যেরকম বৃহৎ পরিসরের প্রোগ্রাম করেছে, এই প্রোগ্রামগুলো কিন্তু মানে এবার এই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। 14 জুলাই নীরবে নিভৃতে নারী দিবস পার হয়ে গেছে, কোনো উদযাপন কিন্তু হয় নাই। 16-17 জুলাই সেম এভাবে অতিবাহিত হয়ে গেছে, কোনো উদযাপন হয় নাই। ছাত্রলীগকে মুক্ত করা হলো, সরকার কিন্তু উদযাপন করে নাই। এবং 16 জুলাই যে শহীদ দিবস, সরকার কিন্তু দেশের প্রধানমন্ত্রী কিন্তু একটা বাণী দেওয়া ছাড়া আর কোনো উদ্যোগ গ্রহণ করে না। অথচ উচিত তো ছিল সরকার প্রধানের যে রায়ের বাজার বদ্ধভূমিতে যে সেই গণকবরে যেখানে জুলাইয়ের শহীদদের দাফন করা হয়েছে ব্যবহারিকভাবে, সেই কবরটা জিয়ারত করা উচিত ছিল। মাতোয়াইলে কবর জিয়ারত করা উচিত ছিল, কোনো একটা মনুমেন্ট তৈরি করা, সেই মনুমেন্টে যে পুষ্প স্থাপন করা বা দোয়া মনোযোগ করা,
কিন্তু সরকার প্রধানকে কিন্তু আমরা কিছুই করতে দেখিনি। তো এই জায়গাগুলো আমাদের সংখ্যা জায়গা তৈরি করে। আমরা আশা করব সরকার প্রধান এই জায়গাগুলো থেকে সচেতন হবেন এবং জুলাইকে আফরোল করবেন। বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, জুলাই সনদ বাস্তবায়ন করা, গণভোটের জন্য বাস্তবায়ন করা। এইটা যদি বাস্তবায়ন না হয় তাহলে আসলে কোনো কিছুই কাজে আসবে না। এবং সরকার যতই মুখে বলুক যে তারা জুলাইয়ের পক্ষে, আলটিমেটলি তারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নেবে। জুলাই বিপ্লবের আসলে প্রতিটা মুহূর্তেই স্মরণীয়। তবে স্পেসিফিক্যালি বললে আমি মনে করি যখন এই আন্দোলনটা গণমঞ্চের হয়ে উঠছে, এই টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া উচিত। একটা মুভমেন্ট, যে মুভমেন্টটা মূলত ছিল স্টুডেন্টদের এবং স্টুডেন্টদের বৈধ অধিকার বুঝে পাওয়া কেন্দ্রিক, সেই মুভমেন্টে কীভাবে গণমানুষ সম্পৃক্ত হইল এবং শুরু থেকেই মুভমেন্টে কীভাবে গণমানুষ এই মুভমেন্টটাকে নিজের মনে করা শুরু করলো, এই বিষয়টাকে আমার কাছে মনে হয় মুভমেন্টটা আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। দেখেন, একটা ছেলে, একটা রিক্সা চালক, সেও ফিল করেছে যে আমি রিক্সা চালাই, তাই বলে কি আমার ছেলেও রিক্সা চালাবে? বা একজনের ঘুষ দেওয়ার টাকা আছে, তাই সে ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিবে। আমি রিক্সা চালক, আমার ঘুষ দেওয়ার টাকা নেই, তারপর এই জন্য আমার ছেলে চাকরি পাবে না। বা সে ফিল করেছে যে মুক্তিযুদ্ধ সন্তান, তারপর এই যে 56% কোটা, সব কোটা ভিত্তিতে চাকরি হবে, আর আমরা যারা কোটা নেই আমরা মেধার ভিত্তিতে কোনো চাকরি পাবো না। তো এই যে প্রশ্নের জায়গাটা, এই প্রশ্নের জায়গা থেকে সকল গণমানুষ, মধ্যবিত্ত এখানে মুভমেন্টে তারা কানেক্টেড ফিল করছে। এবং বিশেষ করে আপনি অবাক হবেন যে 16-17 তারিখ পর্যন্ত মুভমেন্ট চলছে, মুভমেন্টের মতো করে 18 তারিখ যে কমপ্লিট শাটডাউনটা ছিল, আমার মনে হয় এইরকম কমপ্লিট শাটডাউন বা এরকম কোনো কর্মসূচি বাংলাদেশের ইতিহাস কখনো দেখেনি। আমি গিয়েছিলাম 18 জুলাই, আমি মোহাম্মদপুর, ধানমন্ডি, এই জায়গাটা আন্দোলনটাকে আমি কিছুটা কমিউনিকেট করার চেষ্টা করেছি এই সময়। এখানে আমি দেখেছি যে স্কুল, কলেজ, মাদ্রাসার ছেলেপেলে, যাদের আসলে কোটা নিয়ে মাথা কামানোর এখনও সময় নাই, যে ছেলেপেলেগুলো পড়াশোনা করে না, চাকরি করে, কাজ করে, যে কিশোর তরুণরা যারা মনে করেন অলরেডি পড়াশোনা ছেড়ে দিয়েছে, গ্যারেজে কাজ করে, এই যে শ্রেণীটা, যারা লেগুনার হেল্পার, রিক্সা চালক, সবাই এখানে নেমে আসছে। এবং সবাই নেমে আসার কারণে পুলিশ কিন্তু আর সাহস করে তারা আগাইতে পারে না। এবং এই যে প্রতিরোধটা শুরু হয়েছে, এই প্রতিরোধটাই কিন্তু শেষ পর্যন্ত আপনার এই ফেসিবাদী হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আর এই প্রতিরোধ ক্ষোভটা কিন্তু একদিনের না, এই ক্ষোভটা তিলে 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 গড়ে উঠছে। গত 16-17 বছর ধরে এই ক্ষোভটা গড়ে উঠছে এবং এই ক্ষোভের পরিণতি আজকে এইভাবে সম্পূর্ণ হয়েছে। এই মাধ্যমে জুলাই বিপ্লব 5 আগস্টের মাধ্যমে এই ক্ষোভের পরিণতি আমরা দেখতে পেয়েছি। দেখুন, আমরা খুবই শঙ্কিত। বিচার প্রক্রিয়ার জায়গা থেকে দেখেন আইবিকে জামিন দিয়ে দেওয়া হয়েছে, সাবের হোসেন চৌধুরী জামিনে এখনও বাইরে রয়েছে, ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আব্দুল হামিদ এখনও বাইরে রয়েছে। তো এরকম সবাই কিন্তু এখন বাইরে, এবং ঘন ঘন জামিন দেওয়া হচ্ছে, অনেক এমপিদেরকে জামিন দেওয়া হচ্ছে, অনেক মন্ত্রীকেও জামিন দেওয়া হচ্ছে। এবং যারা পালিয়ে গিয়েছে তাদেরকে কিন্তু ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তো এই জায়গাগুলো থেকে আমাদের শঙ্কার জায়গা আছে। আমরা প্রশ্ন তুলছি যে কেন এই বিষয়গুলো করা হচ্ছে না। তো বিচারের জায়গা থেকে আমাদের প্রশ্ন আছে। আপনি দেখেছেন যে কিছুদিন আগে ইনুর একটা রায় হয়েছে, তাকে মাত্র 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তো এইগুলো নিয়ে আমাদের আসলে বিচার প্রক্রিয়া, এখন যারা মূলত কাজ করেছেন বিচারিক প্রক্রিয়া নিয়ে, তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এখন নতুন প্রশাসন বসানো হচ্ছে, তারা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা নিয়ে আসলে প্রশ্নের জায়গা আছে। আর হাসিনা যে হম্বিতম্বি করছে, এটি মূলত একটি ফাঁকা আওয়াজ, ফাঁকা বলি মাত্র। তাই সে মূলত পানি পরীক্ষা করার চেষ্টা করছে, যে কতটুকু পানি জমে আছে, বা গভীরতা পরীক্ষা করার চেষ্টা করছে এইসব বাজারে ছাড়ার মাধ্যমে। আদতে আওয়ামী লীগ চলে গিয়েছে, আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না। হাসিনা একটা ডেড চ্যাপ্টার, এইটি আর বাংলাদেশের মাটিতে কখনো ফিরবে না। যদি কখনো ফিরে ফাঁসির দড়িতেই ফিরবে, যদি কখনো ফিরে বিচারের মঞ্চেই ফিরবে, যদি কখনো ফিরে জল্লাদের হাতেই ফিরবে, যদি কখনো ফিরে তার জায়গা হবে জেলখানা, এবং সাথে সাথে তার ফাঁসির রায় কার্যকর করা হবে। এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু যদি সমঝোতার ভিত্তিতে এটি করা হয়, তাহলে সেক্ষেত্রে অনেক প্রশ্নের জায়গা তৈরি হতে পারে। সেই জায়গাটা আমাদের শঙ্কা রয়েছে।